আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দেখছেন চ্যানেল আয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। সাথে আছে দীপ্তি চৌধুরী। একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে, খুব বেশি দিন হয়নি, 2 মাসের একটুখানি বেশি। সো এই পর্যায়ে এসে সরকারের কাজের সমালোচনা কিংবা পর্যালোচনা করা কতটা যৌক্তিক সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু পেছনে ফিরে নিজেদের কাজকে মূল্যায়ন করা কিংবা দেখে নেওয়া যে ঠিক পথে যাচ্ছে কিনা, সেইটার জায়গায় আমার মনে হয় কোনো প্রশ্ন থাকা উচিত না। তো আজকে আমরা সরকারের দলীয় একটি গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মানুষকে পেয়েছি, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। আসসালামু আলাইকুম, স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যেমনটা বলছিলাম যে খুব বেশি দিন না যাত্রা, তবে যেহেতু পার্লামেন্ট বসেছে এবং একটা নতুন যাত্রা শুরুটা আসলে বলে মাঝে মাঝে যে মর্নিং শোজ দ্য ডে। তো আপনার কি মনে হয় যে মর্নিংটা আসলে কেমন দিনের আভাস দিচ্ছে আমাদেরকে, যে বড় পরিবর্তনের কথা যে আমরা বলেছি সেটার শুরুটা কি ভালো হয়েছে? আমি এইভাবে কথাটা বলি, সেটা হলো যে দেখুন, এই মর্নিংটা তো অপ্রত্যাশিত মর্নিং না। মনে হচ্ছিল যে এই মর্নিংটা আমরা দেখবার প্রস্তুতি নিয়েই কিন্তু মর্নিংয়ের অপেক্ষাটা করেছি। বিএনপি দল হিসাবে গত 17টা বছর যেরকম একটা আন্দোলনের মধ্যে ছিল, আবার 1.5 বছর তাদের এই প্রস্তুতিটাই ছিল যে সরকারে যাবার একটা তাদের উজ্জ্বল সম্ভাবনা আছে। তো যেহেতু সরকারের যাবার সম্ভাবনার সময়টার দিনক্ষণ একটা বাধা ছিল আগে থেকে, যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনে সেই ব্যাপারটি নির্ধারিত হবে। তো সুতরাং বলতে পারেন যে বিএনপি এবং তার সেই সময়কার যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তিনি এই মর্নিংয়ের প্রস্তুতিটি কিন্তু নিয়েছিলেন যে মর্নিংটা তিনি কেমন করতে পারেন। অর্থাৎ আপনি প্রাকৃতিকভাবে একটা মর্নিং যেমন চিন্তা করতে পারেন যে প্রাকৃতিকভাবে মর্নিংটা হঠাৎ করে এসে গেল, সেটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সেটা কুয়াশাচ্ছন্ন কিংবা খুবই উজ্জ্বল, যেরকমই হোক না কেন, আর যে মর্নিংটা আপনি নিজের মতন করে তৈরি করতে চান সেই মর্নিংটা ডিফারেন্ট মর্নিং। জনাব তারেক রহমানের এই মর্নিংটা তিনি ডিজাইন করতে চেয়েছেন, এই মর্নিংটাকে উনি এভাবেই দেখতে চেয়েছেন এবং মহান রাব্বুল আলামিন তাকে মর্নিংটা সেরকমই দিয়েছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে উনি সরকারে হঠাৎ করে এসছেন এটা বলবো না, কারণ এই সরকারে যে উনি আসতে পারেন সেটার প্রস্তুতির জন্য তিনি এই যে 31 দফার রাষ্ট্র মেরামতের যে কথাটা বলেছিলেন, সেটা কিন্তু মূলত ওই প্রস্তুতির এটা অংশ। তখন হয়তো অনেকের কাছে মনে হয়েছে যে এটা এই মুহূর্তে কি এটার কোনো যৌক্তিকতা আছে, এখন তো একটা আন্দোলন চলছে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো প্রস্তুতিটা সেটা শুরু বলতে পারেন। এবং তারপর উনি যে প্রোগ্রামগুলো নিয়েছেন সরকারে আসার পরে, প্রধানমন্ত্রীর দায়িত্বে নেওয়ার পর, সেগুলো সবগুলোর ভেতরে কিন্তু ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। হঠকারী কোনো সিদ্ধান্ত ছিল না, পরিকল্পিতভাবে তিনি এগিয়েছেন। তিনি ফ্যামিলি কার্ডের জায়গায় গেছেন, কৃষক কার্ডের সেটারও তিনি সূচনা করেছেন, খাল কাটার কথা তিনি যেটা বলেছিলেন সেটিও শুরু করেছেন। অর্থাৎ এই বলতে পারেন যে সকালের শুভ সূচনাটা ওনার যে পরিকল্পনা, তার যে প্রত্যাশা ছিল, তার সাথেই উনি এটাকে এগিয়ে নিয়ে আপনারা তাহলে দল হিসেবে, সরকার হিসেবে স্যাটিসফাইড নিজেদের? আমি কিন্তু এই জায়গাতে বলতে চাইছি যে দল আর সরকারকে কিন্তু একটু দুই জায়গায় রাখতে হবে। যেমন আপনি আমাকে পরিচিত করবার সময় বলছেন যে সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমরা মনে করছি যে সরকার আর দলের একটা বিভক্তির জায়গা থাকা দরকার। দল যদি সরকারে ঢুকে পড়ে তাহলে কিন্তু দলের অস্তিত্বটা থাকে না। আর সেই জন্য এই জায়গাতে খুব সতর্ক একটা অবজারভেশন রাখা দরকার। আপনারা কিভাবে এটা আলাদা করছেন? আলাদা করতে চাই আমরা এইভাবে যে যারা সরকারে থাকবেন তাদের সামগ্রিক দায়িত্বের বেশিরভাগটা অংশ সরকার জুড়ে হবে, আর যারা দলের দায়িত্বে যারা থাকবেন তারা সরকারকে সহায়ক হিসাবে দলের যে জায়গা থাকে সেটাকে যতটা সহায়তা করতে পারেন। এর মানে এই না যে এই পুরোপুরি বিভক্তি বা বিভাজনের মধ্যে দিয়ে হবে যে যারা সরকারে আছেন তারা দলে যাবেন না, কিংবা যারা দলে আসে তারা সরকারে যাবেন না। এটা পারস্পরিক একটা বলতে পারেন যে বিভাজন বা একটা দায়িত্ব বন্টনের মধ্যে দিয়ে এটাকে নিশ্চিত করা হবে, যাতে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এইটা কি আসলে সত্যিকার অর্থে অ্যাপ্লিকেবল, যেখানে দেখা যায় যে ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে প্রতি পদে, ব্যাংক থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দলীয় আদর্শ ধারণকারীদেরকে বসানো হয়? আমরা বিগত সময় দেখেছি, এখনো এটার ধারাবাহিকতা। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় যে সেটা একটা কালচার হিসেবে তৈরি হয়েছে, যেটাকে সত্যিকার অর্থে সুস্থ কালচার আপনিও বলবেন না, আমিও বলবো না। কিন্তু একটা বিষয় কি হয় জানেন, সেটা হলো যে পরিবর্তনের একটা সূচনা তো কোথাও না কোথাও করতে হয়, তাই না? যদি এই ব্যাপারটাই যদি আমরা মেনে নিই যে একটা দল যখন সরকারে আসবে তখন সকল স্তরে সব জায়গাতেই শুধুমাত্র দল 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 এই শব্দটা
উচ্চকিতভাবে উচ্চারিত হবে চারদিকে, তাহলে এটা মানুষের কাছে খুব ভালো বার্তাটা কিন্তু দেয় এই না। সময়ও তো এটা হচ্ছে। এই সময়টা করছে, এটা যতটা না আপনি বলতে পারেন তার চাইতে বরং বলতে পারেন যে এখানে দৃশ্যমান হচ্ছে এই কারণে যে 17 বছরে যারা নিজেরা তাদের জায়গাতে বঞ্চিত হয়েছিলেন, তারা সেই জায়গাটাতে ফেরত পাওয়ার একটা চেষ্টায় আছেন। কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ এখনও পাননি। তো সুতরাং যখনই আপনি দেখছেন যে হঠাৎ করে বঞ্চিত কোনো একটা মানুষকে যখন সামনে আসছে, তখন আপনার মনে হচ্ছে যে এটা দলের মানুষ। কিন্তু এটা কিন্তু আমরা তখন বলিনি যখন 17টি বছর এই মানুষটি বঞ্চিত ছিলেন, তখন কিন্তু তার সেই পরিচয়ের কারণে তার ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটা কিন্তু তখন বিবেচনাতে রাখার সুযোগ ছিল না। তো এটাকে দলের দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন আপনি, একটা চোখের যদি দৃষ্টিভঙ্গি এরকম হয় তাহলে হয়, কিন্তু আপনি যদি খোলা চোখে দেখেন আরও একটু বড় ওয়াইড অ্যাঙ্গেল করে, তাহলে মনে হবে যে না, এই লোকটির তো এটা প্রাপ্যতা ছিল। সেই প্রাপ্যতার জায়গায় তিনি কতটা পারফর্ম মানে করলেন সেটা বিএনপি দেখেন। সরকার কি যোগ্যতার ভিত্তিতেই দিচ্ছেন? আমার তো মনে হয় যে সেটাই যোগ্যতা, অথবা যে বঞ্চনাটা তার ছিল, যে যোগ্যতার কারণে তাকে যে জায়গাতে দেওয়ার কথা ছিল সেটা তিনি যেখানে পাননি, সেটাকে তাকে যদি ফিরিয়ে দেওয়ার কাজটা হয়, তাহলে এটাকে ঠিক দলীয়করণ এইভাবে বোঝা না দেখলে ভালো হবে। বরং তার সাথে দেখা দরকার তিনি পারফরমেন্সে দলীয়করণ দল করেন কিনা। দলের কোনো একটা লোক কোনো একটা জায়গাতে যাওয়া, তার যদি যোগ্যতা বা মেধায় তিনি যান, তাহলে সেটাকে সেই অর্থে না দেখে তার পারফরমেন্সের জায়গায় তার দল বৃত্তিটা আছে কিনা সেটা যদি প্রমাণিত হয় কখন, সেটি আপত্তির। কিন্তু তিনি সেই জায়গায় গিয়ে যদি প্রত্যেক সার্বজনীনতা রেখে যদি কাজটা করতে পারেন, তাহলে এটা বোধহয় অতটা আপত্তির দৃষ্টিতে দেখবার সুযোগ নেই। সো বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে রয়েছেন, একটু জানতে চাই যে আপনাদের মিডিয়া সেল কতটা শক্তিশালী। বিরোধী দল মানে জামায়াতে ইসলামের কথা যদি ব্রড আকারে বলি, যে তাদের মিডিয়া অ্যাক্টিভিটি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের দল থেকেই নানা কথা বলা হয়, কিংবা সকলেই মোটামুটি জানে যে তারা খুব অ্যাক্টিভ। তাদের যারা কাজ করেন অ্যাক্টিভিস্ট হিসেবে বট বাহিনী, সো তাদের কথা বলা হয় যে তারা কারোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কারোর বিরুদ্ধে গুণ গাইছে। সো ফেসবুকে যাদের তারা যেরকম চাচ্ছেন সেরকমভাবেই ফ্লো হচ্ছে। সো ফেসবুক ইজ নট দ্য রিয়েল লাইফ। সেই জায়গায় বিএনপির মিডিয়া সেল আসলে নিজেকে কতটা শক্তিশালী মনে করে, বা তারা কি ট্যাকেল দিতে পারছে ওনাদের? আপনি যদি ঠিক নির্বাচন পূর্ববর্তী একটা বড় লম্বা সময়টা দেখেন, তখন আপাত দৃষ্টিতে আপনার কিন্তু মনে হবে যে এই বটে চারদিকে এত বেশি বটাক্রান্ত হয়েছিলাম আমরা, তো তাতে মনে হয়েছিল যে ওরাই বোধহয় সোশ্যাল মিডিয়া না, আমাদের মনোজগৎকেও নিয়ন্ত্রণ করছে। কিন্তু দেখা গেল যে ঠিক নির্বাচনের ঠিক আগে এসে আপনারা কি চেষ্টা করেননি মনোজগৎ নিয়ন্ত্রণ করার? আমরা মনোজগৎ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করিনি, আমরা বরং বলতে পারি যে মনোজগৎকে প্রভাবিত করার চেষ্টা করেছি আমরা আমাদের সততার জায়গা থেকে, কাজের জায়গা থেকে। যেমন আপনি নিশ্চয়ই জানেন যে জনাব তারেক রহমানকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কী মেকানিজম করলেন, কী বিশেষ কাজ করলেন যার জন্য নির্বাচনে কোনো ক্যারিশমা আপনার জন্য মেকানিজম ছিল কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং ছিল কিনা, যে প্রশ্নটি করা হয়েছে। তিনি বলেছেন হ্যাঁ, জনগণকে কনভিন্স করার ইঞ্জিনিয়ারিং, সেটা উনি করেছেন। আমরা সেই জায়গাতে থাকার চেষ্টা করেছি যে নেতিবাচকতা তো হতেই পারে, আপনি একজনের সম্পর্কে চরিত্র হনন করতে পারেন, গালিগালাজ করতে পারেন, সেটা আপাত দৃষ্টিতে মিডিয়ায় যখন আসে তখন মানুষ হয়তো কিছু সময় সাময়িক একটা প্রীতি অনুভব করবে, হয়তো সেটা ঠিক আছে। কিন্তু দিন শেষে সেটা কি তাকে খুব বেশি প্রভাবিত করে? কারণ আপনি যখন খুব নোংরা শব্দে কারো বিরুদ্ধে বলেন, তখন কোনো একজন সচেতন একটা সুস্থ বুদ্ধির মানুষ তিনি যখন চিন্তা করেন যে আচ্ছা, এই কথাগুলো যদি আমার পরিবারকে কেউ বলতো তাহলে আমি কীভাবে নিতাম। দিন শেষে মানুষ তো একবার না একবার তো আয়নার সামনে দাঁড়ায়, তাই না? তো আমার মনে হয় যে সেই বেনিফিটটা আমরা কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময় কিন্তু পেয়েছি, যার জন্য এই বটবাহিনীরা তারা যতই সেই নেগেটিভ জায়গাতে থাকার চেষ্টা করুক না কেন, অন্তত দিন শেষে দেখা গেছে যে তারা বোধহয় মানুষের মনোজগৎকে ওইভাবে আচ্ছন্ন করতে পারে নাই। পারলে তো নির্বাচনের ফল তো তাদের পক্ষে যেত। আমরা তো সেই রাস্তায় হাঁটিনি। তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য, তাদের ট্যাকেল দেওয়ার জন্য যেটা হচ্ছিল সেটা হচ্ছে সত্যের সাথে থেকেছি আমরা। ওরা তো যে কথাগুলো বলেছে সেটা আপনি নিজেও জানেন যে সেটা বিভিন্ন রকমভাবে তারা নিজেদের সেই আত্মপক্ষ সমর্থন করার ব্যাপারটাকে তেমন সুস্থভাবে করতে পারেন। যেমন তারা বলেছে যে যেমন আমিরের একটা ফেসবুক পেজ থেকে যে পোস্টটা গিয়েছিল সেটা আপনারা নিজেরা জানেন, যেটাকে তারা টুইটার, যেটা এক্স হ্যান্ডেল থেকে যেটা গেছিলো সেটাকে তারা বলেছেন যে এটা ফেক, এটা কি হয়েছে, হ্যাকড হয়েছে সেটা। কিন্তু পরবর্তী পর্যায়ে মানুষ বুঝেছে যে না, আসলে তারা যে কথাগুলো বলে সেই টুইটারের যে টেক্সটটা ছিল তার ভেতরে কিন্তু অমিল কিছু ছিল না, তারা কিন্তু এভাবেই কথা বলেন। তো সুতরাং এটা তো দিন শেষে মানুষকে কি খুব বেশি পজিটিভলি প্রভাবিত করেছে? আমরা বিশেষ করে নারী সম্প্রদায় যারা প্রকৃতপক্ষে সবসময় মনে করছেন যে তারা তাদের দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হন, এবং তাদের শীর্ষ পর্যায় থেকে যখন প্রকাশ্যে মিডিয়াতে বলা হয়েছে যে তাদের নারী নেতৃত্বের কখনো দলের শীর্ষ পদ পাওয়ার সুযোগ নেই, তো এই কথাগুলোর ভেতর থেকে তারা তো নিজেদের যে অসারতা, তাদের যে সীমাবদ্ধতা বা সংকীর্ণতা সেটা তো প্রকাশ করেছেন। তো সেই রকম দুর্বলতা তো আমাদের ছিল না। তো সুতরাং আমরা তো ঠিক মনে করি না যে ওই জায়গাতে আমাদের সাথে তাদের কোনো তুলনা বা কম্প্যারিজন চলে। তো গণতন্ত্র নিয়ন্ত্রণ বা জনগণের সাথে সরকারের যে
ব্যালেন্স, পাওয়ার ব্যালেন্স, সেই জায়গায় তো মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই। পালন করে। বাংলাদেশের ইতিহাস ঘাটলে কিংবা পুরো পৃথিবীতে আসলে মিডিয়া কতটা নিয়ন্ত্রণহীন থাকতে পেরেছে নিরপেক্ষতার জায়গায়। সো বেসিক মানে মিনিমাম জায়গাটুকুও বাংলাদেশে একসময় ছিল না। সেই জায়গায় মানে এখন কতটা মিডিয়া স্বাধীন আছে আপনি মনে করেন, কিংবা মিডিয়ার স্বাধীনতা দিতে সরকার কি করছে? এই জায়গাটাতে কিন্তু আমি মনে করি যে সরকারের দিক থেকে তো সদিচ্ছার অভাব আছে বলে তো আমারও মনে হয় না। কারণ আপনি নিজেও জানেন যে আপনি নিজেও আমাদের প্রাইম মিনিস্টার যখন তিনি নির্বাচনের প্রচারণায় ছিলেন তখন কিন্তু ঠিক বলতে পারেন যে কোনো প্রোগ্রাম ছাড়া, কোনো আগের থেকে কোনো শিডিউল ছাড়া কিন্তু আপনি তাকে প্রশ্ন করতে পেরেছেন। উনি কিন্তু তাকে আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু আপনাকে সরিয়ে দেননি, তিনি স্বচ্ছন্দে আপনার প্রশ্নটির উত্তর দিয়েছেন, কথা বলেছেন। তো এটার মধ্যে থেকে, এবং তাকে কিন্তু ওই কোন প্রশ্নটা অড আর কোনটা অড নয় এই বিচার বিবেচনার মধ্যে কিন্তু আমরা নেই। অথবা তার সংবাদ সম্মেলনের ভেতরে সেই স্থাপকতা কিংবা আগের দিনে যে দৃশ্যটা দেখে আমরা অভ্যস্ত হয়েছি, যেটা গা ঘিন ঘিন করা একটা স্থাপকতার জায়গাতে ছিলাম আমরা, সেটা থেকে তো আমরা অনেকটাই মুক্ত বলতে পারি। এখন দ্বিতীয় প্রশ্নটা আমি বরং আপনাদের দিকে রাখতে চাই যে আপনারা নিজেরা কতটা সেই স্বাধীনতাটাকে ভোগ করতে চান। আপনারা Very important question. হ্যাঁ, এটা যদি আপনারা করতে না চান, আপনার যদি মনে হয় যে না আমি দলীয় সংশ্লিষ্টতার কাছাকাছি থেকে কিছুটা সুবিধা পাবো, সেটা যদি আপনার ভেতরের প্রচ্ছন্ন আপনার মনোজগতের গভীর অন্তঃপুরে বসবাস করা একটা যদি ইচ্ছা হয়, তাহলে সেই ইচ্ছার বিচ্ছুরণ হলে কিন্তু আপনি আপনার স্বাধীনতা কিন্তু উপভোগ করতে পারবেন না। এটা তো ঠিক দল কিংবা আমার মিডিয়া সেল তো এটা করে দিতে পারবে না। আপনারা সেটা চর্চা করে দেখুন, সে জায়গায় কেউ আপনাকে বাধা দেয় কিনা, সেক্ষেত্রে হয়তো আমি প্রশ্নবিদ্ধ হতে পারবো। তো বিএনপি সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করছেন? বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জ যেটা, সেটা বলতে গেলে ওই এই কাসুন্দের মতন মনে হতে পারে হয়তো। সেটাকে আমরা কিন্তু কখনো বড় করে তুলি না। যে কোনো সরকার যখন আসে না, তখন তারা কিন্তু এটা বলবার চেষ্টা করে যে এতদিনের পুঞ্জীভূত সমস্ত জঞ্জাল সরিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তারা তো সব কিছু সর্বনাশ করে দিয়েছে। এই কথাগুলো মানুষের কাছে হয়তো আপনি যুক্তি হিসেবে তুলে ধরতে পারবেন, কিন্তু দিন শেষে মানুষ তো আপনাকে সেই জঞ্জাল সরাবার সক্ষমতা আছে বলে তো আপনাকে বেছে নিয়েছে, তাই না? তো সুতরাং এটাকে খুব বেশি বারবার সামনে আনা যাবে না, এটাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে কাজটা করা দরকার। চ্যালেঞ্জ অনেকগুলো আছে, সেটা হচ্ছে যে আমাদের ব্যবস্থাপনার ভেতরে যে একটা সংকট রয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে সমাধান করা দরকার। অর্থাৎ সেটা হলো যে শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের সেই যে প্রজন্মকে তুলছি করে, তাদের ঠিক সঠিক শিক্ষাটার কারিকুলাম আমরা নির্ধারণ করেছি কিনা, এটা একটা বড় সংস্কারের একটা অনেক বড় জায়গা। যে শিক্ষা ব্যবস্থাপনাকে একটা আমূল জায়গায় পরিবর্তনের জায়গায় নিতে হবে, যেখানে স্কিল বেসড এডুকেশন এবং নলেজ বেসড এডুকেশনটাকে আলাদা করতে হবে। একই রকম শিক্ষায় শুধুমাত্র শিক্ষিত বেকার তৈরি করে পরিবারের বোঝা তৈরি করার শিক্ষা আগামী দিনে চলবে না। বিশেষ করে ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত সামনে আসবে, ততই কিন্তু এই ছোট ছোট কাজের জায়গায় অধিক্ষেত্রগুলো কিন্তু কমে যাবে, এবং তখন কিন্তু চ্যালেঞ্জ আসবে সত্যিকার অর্থে টিকে থাকার জন্য বুদ্ধিবৃত্তিক শিক্ষাটার প্রয়োজন আছে। এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আর একটা যেটা হচ্ছে কর্মসংস্থান, একই সাথে ওতপ্রোতভাবে দুটো জড়িয়ে। যে একটা দেশ যেখানে প্রায় 20 কোটি মানুষের বসবাস, সেখানে এই তারুণ্য তো তাদের জন্য কর্মসংস্থানের একটা প্রয়োজন আছে, এবং সেই কর্মসংস্থান শুধু সরকার তো করতে পারবে না। সেটা স্বেচ্ছা কর্মসংস্থান বলেন বা কর্পোরেট কর্মসংস্থান বলি বা ব্যবসাভিত্তিক কর্মসংস্থান বলি বা আইটি সেক্টর কর্মসংস্থান বলি, কৃষি কর্মসংস্থান, স্বাস্থ্যক্ষেত্রের কর্মসংস্থান, সব কিছু মিলে একটা বিরাট কর্মসংস্থানের সুযোগ তৈরি করাটা এটা একটা চ্যালেঞ্জ। এরপরে আছে যে অর্থনীতির প্রবৃদ্ধির জায়গাতে যাওয়া, যে জায়গাতে গেলে আপনি অন্তত বিশ্ব পরিমণ্ডলে সম্মানের জায়গা পাবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ভূ রাজনৈতিক ক্ষেত্রে আপনার যদি অর্থনৈতিক সক্ষমতা না থাকে, পরাধীনতা বা পরমুখাপেক্ষিতা যদি থাকে, তাহলে কিন্তু খুব কঠিন আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে খুবই সঠিক জায়গাতে রাখা। তো এইগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জের জায়গা। আর একটা চ্যালেঞ্জ যেটা আছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতিকে প্রকৃতপক্ষে সহনশীল জায়গা নেওয়া। আমরা তো রাজনীতির চর্চাতে সবসময় প্রতিপক্ষকে ঘায়েল করার একটা চেষ্টার মধ্যে থেকে রাজনীতি করি, সেই রাজনৈতিক সংস্কৃতিটাকে পাল্টে। তো রাজনৈতিক সংস্কৃতিকে আবার আমরা পেছনে যাচ্ছি কিনা সেই প্রশ্নটা প্রথম যাদের কর্মকাণ্ডে উত্থাপিত হয়েছে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির জায়গাটায়। সো আমি আপনার কাছে একটু জানতে চাই যে ছাত্র রাজনীতি কি আপনাকেও হতাশ করছে? হ্যাঁ, ছাত্র রাজনীতিতে আমি ঠিক হতাশ সেটা বলবো না, তবে মনে হয় যে ছাত্র রাজনীতির বর্তমানের যে চিত্রটি আমরা দেখছি, তাতে শুধু আমি কেন, দেশের যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা দেশকে নিয়ে ভাবেন, তাদের মধ্যে কিছুটা ভ্রুকুঞ্চন তো হতেই পারে। কারণ এই ছাত্ররাই কিন্তু বাংলাদেশের যতগুলো বড় বড় পরিবর্তন তারাই ঘটিয়েছে। কিন্তু ঠিক
একটা জায়গাতে বোধহয় মনে হচ্ছে যে ঠিক আগের সাথে বর্তমানের ছাত্র রাজনীতির যে একটা বিশেষ পরিবর্তনের জায়গা, সেটা হচ্ছে যেন আমরা শ্লীলতা, অশ্লীলতা, স্বাধীনতা এই শব্দগুলোর প্রতি বোধহয় সুবিচার করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে যে যে কথাগুলো এই তারুণ্যের কণ্ঠে উচ্চারিত হচ্ছে সেগুলোর মানে ওরা নিজেরাই জানে না। কারণ স্লোগান দেওয়ার সময় 1, 2, 3, 4 করবার পরে পরের অংশটুকু যেটি বলছি, অথবা একটা তরুণী যার ভেতরে শুধুমাত্র একটা বলতে পারি যে তারুণ্যের পাশাপাশি লাবণ্য, এই দুটো জিনিসকে একখানে করেই তো একটা আমাকে একজনকে তরুণী বলি, তার কণ্ঠস্বরে যখন শ্লীলতা, অশ্লীলতার হিসেবে বাইরে কিছু কিছু শব্দ উচ্চারিত হচ্ছে যেটা হয়তো উচ্চারণযোগ্য নয়, কিন্তু তারা সেটা যখন অবলীলাই বলে তখন বুঝতে হবে যে কোথাও একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে উপলব্ধির ঝামেলা, সে হয়তো সেই শব্দের শাব্দিক অর্থটাই জানে না। সো এই দায়টাকে আসলে যারা বড় রাজনৈতিক সংগঠন রয়েছেন তাদের ছায়া হিসেবে তাদেরকেও নিতে হবে। অবশ্যই আছে, কিন্তু সেক্ষেত্রে যেটা হয় কি যে ধরেন আপনি আপনার রাজনীতির অংশে আপনার অংশকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু সার্বিক নিয়ন্ত্রণটাও সে জায়গাতে নেই। আর যেমন হয় কি যে আমাদের কালচারের মধ্যে কেমন যেন আমরা একটা অশ্লীলতাটাকে, আমরা একটা সহনশীলতাকে জায়গাতে নিচ্ছি আর কি। সেটা টকশো বলি বা দেশের বাইরে থেকে যারা মিডিয়া জগৎকে অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, অ্যাক্টিভিস্ট হিসেবে যারা কাজ করেন, তারাও দেখবেন যে ওই শব্দগুলোকে এত স্বচ্ছন্দে উচ্চারণ করছেন যেগুলো তাদের দ্বারা যারা প্রভাবিত হন তারা যেন মনে করেন যে এই শব্দ উচ্চারণ না করলে অন্তত প্রেজেন্টেশনের স্মার্টনেসটা থাকে না। সেটা করতে গিয়েই এই ব্যাপারগুলো দাঁড়াচ্ছে। তো এখান থেকে পরিবর্তনটা কী হচ্ছে, ছাত্র রাজনীতি যদি এটা বলতো যে এমন একটা শিক্ষা ব্যবস্থাপনা আমরা চাই, যে শিক্ষা ব্যবস্থাপনায় আমরা দেশের নাগরিক হিসাবে এই দেশ পরিচালনার সক্ষমতা পেতে পারি, এমন করে যেন আমাদেরকে তৈরি করা হোক। আবার এমনটা যেন বলতে পারে যে এই দেশ যখন কোনো একটা কদর্যতার পঙ্কিল আবর্তে যখন তারা আবর্তিত হতে থাকবে, তখন এই ছাত্ররা যেন সেখান থেকে তুলে আনার জন্য মনোমানসিকতা যেটা হওয়ার কথা, সেইভাবে যেন তারা নিজেদেরকে বিকশিত করতে পারে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে শুদ্ধ চিন্তা করার চিন্তাটা যেন থাকে। কারণ দেখুন, তারুণ্য হচ্ছে একটা অবারিত খোলা আকাশের মতো সময়, তাই না? এই সময়টাতে একজন নিজেকে যতটা বেশি বিকশিত করবে, যতটা বেশি নিজেকে পরিশুদ্ধ করবে, আগামী দিনে যখন তার পৌরতার পর্বে গিয়ে তিনি যখন অবসরকালীন সেই রোমন্থন করবেন, তার যেন তার স্মৃতিময় সেই তারুণ্যর সময়টা যেন তার জীবনের সবচাইতে সৌন্দর্যমণ্ডিত সময় হিসেবে যেন ফেরত পেতে পারেন, সেটি হবে তারুণ্যের প্রথম চাওয়া। কিন্তু আমার যেটা মনে হয় যে এই তারুণ্যের এই কথাগুলো যেটা তারা বলেছে, যে আচরণগুলো তারা করেছে, সেটা যদি পৌরতাতে তারা গিয়ে যদি এটাকে রিওয়াইন্ড করে যদি দেখতে চান, তাহলে তারা খুব লজ্জা পাবেন। কেমন লাগে মানে ছাত্রদের হাতে যখন অস্ত্র দেখা যায় এবং তারা যখন একটা রাজনৈতিক দলের ব্যানারের সামনে থাকেন, সেটা আপনার দল কিংবা অন্য যে কোনো দলের জন্য এই জায়গাতে কোনো রকম বাদ বিচারের জায়গা নেই এবং আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টারই কোনো মানে নেই। এখানে পরিষ্কার বলতে হবে যে ছাত্র রাজনীতির কথাটিকে রাজনীতির জায়গাতে না নিয়ে ছাত্র তার নিজের শিক্ষাঙ্গনকে বিশুদ্ধ রাখবার জন্য, তার আগামী দিনে একজন পুরো বাংলাদেশের নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো একজনের বিকাশমানতার জন্য দরকার, সেগুলোর প্রাপ্তি নিশ্চিত করার জন্য যে দায় বা দায়িত্ব বা যে আন্দোলন, সেটি নিয়ে যারা কাজ করবে তারাই প্রকৃত ছাত্র রাজনীতি করছে। এর বাইরে দিয়ে দলের রাজনীতির তো প্রশ্নই ওঠে না, বরং অপসংস্কৃতিকে উস্কে দেওয়ার জন্য সেই চেষ্টাটাকে যারা বিশুদ্ধ করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার দায়টাও কিন্তু ছাত্র রাজনীতির ভেতরে নিহিত থাকতে হবে। আপনি বেশ নান্দনিকভাবে মানে আদর্শিক জায়গায় কথাগুলো বললেন। আমার খুব জানতে ইচ্ছে করছে, যদি 3টা তরুণ সংগঠনের নাম বলি, জাতীয়তাবাদী ছাত্রদল, এনসিপি এবং শিবির, ছাত্র শিবির, তাদের 3টি দলকে 3টা সাজেশন দেওয়ার কথা বললে আপনি কি দিতেন? প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী আমি আলাদা করে কাউকে কোনো সাজেশন দেবো না। আমার মনে হয় একটা সাজেশন সবার জন্য প্রযোজ্য হতে পারে, কারণ এটা করতে গেলে হয়তো আপনার মনে হবে যে আমি একজনকে পক্ষপাতিত্বের জায়গায় রেখে তার জন্য একটু হালকা করে বললাম, অন্যদের জন্য খুব কড়া হয়ে বললাম। আমি তো শিক্ষকতা করি, আমার ছাত্রের ভেতরে কিন্তু সব যে 3টি প্রজন্ম বা 3টি ক্যাটাগরির কথা বললেন, তারা সবাই তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে কিন্তু আমার বলার কথা একটাই, সেটা হচ্ছে যে পৃথিবীতে এই তারুণ্যই কিন্তু সবগুলো পরিবর্তন ঘটিয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সে আপনি ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, বাংলাদেশের স্বাধীনতার কথাই বলেন, ব্রিটিশ আন্দোলন বলেন, বিরোধী আন্দোলনই বলেন, সব জায়গাতে কিন্তু এই তারুণ্য ছাত্র এদেরই কিন্তু মূল অংশগ্রহণ ছিল। কিন্তু তারা কিন্তু কখনো এই প্রাপ্তির পরবর্তী সময়ে কখনো এই প্রশ্ন বা জিজ্ঞাসাটাকে তাদের কাঁধে নিয়ে নেয় নাই, যেখান থেকে আজকে যে দুর্দশার কথা নিয়ে আমাদের আতঙ্কিত হতে হচ্ছে, সেরকম জায়গাতে তারা সে সময় গিয়ে পৌঁছেছিল, এরকম ছিল না। তো সুতরাং আমার পরামর্শ একটি, সেটি হচ্ছে যে তারা যেন ঠিক আত্মজিজ্ঞাসা করে, একটু আয়নার সামনে দাঁড়ায়, যেটি করছে সেটি তার নিজের ভাইয়ের জন্য, নিজের বোনের জন্য করবে কিনা,
এই আত্মজিজ্ঞাসাতে তারা যদি মনে করে যে সায় পাচ্ছে তো ঠিক আছে, আর যদি মনে হয় যে বোধহয় কোনো জায়গায় ভুল হচ্ছে তাহলে সেটাকে সংশোধন করা, আমার এর বাইরে কোনো পরামর্শ দেওয়ার নেই। আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা মেইন স্ট্রিমে প্রশ্নের জায়গায় আনা উচিত কিনা একটু দ্বন্দ্ব ছিল, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু প্রশ্ন জনমন পর্যন্ত পৌঁছেছে এবং বিরোধী দল থেকে এই কথা বলা হচ্ছে, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারি যে জনাব তারেক রহমান সংসদে বা বাইরে খুব কম কথা বলেন রাজনৈতিক বিষয়ে, রাদার দেন তিনি তার কার্ড নিয়ে কথা বলেন বা স্বপ্নের কথা খুবই কম। সো এইটা নিয়ে আবার অনেকে বলেন যে মানে উনার কথাগুলো বলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সো প্রধানমন্ত্রী কে আসলে কার পাওয়ার ব্যালেন্স কেমন আছে, সো এটা নিয়ে কি উত্তর আপনার? আমার উত্তরটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। একটা বিষয় দেখবেন, জনাব তারেক রহমান কিন্তু সংসদ সদস্য হিসেবে সবাইকে কিন্তু ওই জায়গায় বসে ওই পল্টন ময়দানের বক্তা বানাতে চেষ্টা করছেন না। তিনি কিন্তু যেটা চেয়েছেন সত্যিকার অর্থে, উনি বিশেষজ্ঞ সংসদ সদস্য তৈরি করতে চেয়েছেন। অর্থাৎ 300 সংসদ সদস্যের সবারই শুধুমাত্র এককেন্দ্রিক বা একমুখী বক্তৃতার মধ্যে দিয়ে তার দায়িত্বটি তারা পালন করবে, এটা উনি চাননি। ওনার ইচ্ছেটা হচ্ছে এরকম যে যারা ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বৈদেশিক নীতি সম্পর্কে জানে, তারা যেন তাদের কথার ভেতরে তাদের সংসদ সদস্য হিসেবে তাদের কন্ট্রিবিউশনটা যেন সেখানে থাকে। যদি দিন শেষে একটা সংসদ যদি দেশের মানুষের জন্য কিছু যদি দিতে না পারে, শুধুমাত্র বক্তৃতার বিনোদনের জন্য তো একটা সংসদ সদস্যকেও নির্বাচন করেনি। জনাব তারেক রহমান তো ওই রকম বিনোদন দেন না। উনি তো প্রতিপক্ষকে ঘায়েল করবার মতো করে শব্দ উচ্চারণ করে বক্তব্য দেন না, অথবা কারো ব্যাপারে কুৎসা রটনা করে উস্কানিমূলকভাবে তার সদস্যদেরকে বলে দেন না যে না সবাই মিলে হামলে পড়ো প্রতিপক্ষের প্রতি। এগুলো তো তিনি করছেন না। তো এটা তো একটা কালচারের একটা নমুনা যেটা উনি নিজের মধ্যে থেকে দেখাবার চেষ্টা করছেন। এখন যদি আপনি বলেন যে উনি কেন অশ্লীল কদর্য ভাষায় কথা বলছেন না, সুতরাং তার পারফরমেন্স দেখতে পাচ্ছি না, ওই পারফরমেন্স ওনার কাছে কখনো আশা করবেন না। ওনার পারফরমেন্সের মধ্যে দিয়ে মানুষের জন্য কী করতে পারেন, উনি কল্যাণ কতটুকু করতে পারেন, তার ম্যানিফেস্টোর বাস্তবায়ন কতটুকু উনি করতে পারেন, দলকে সুন্দরভাবে কতটা পরিচালনা করতে পারেন, এবং সংসদকে কতটা অন্তত নিরুত্তাপ রেখে উত্তপ্ত করতে পারেন, যে উত্তপ্তের ভেতর থেকে আমরা আমাদের উন্নয়নের উত্তাপটা দেখতে পাবো, সেটি তার কাছ থেকে আশা করেন। সেটি তিনি দিতে পারেন কিনা সেই পর্বে তাকে বিচার বিবেচনা করুন। যদি সংবিধান কিংবা আইন যদি সালাউদ্দিন সাহেব যদি অন্যদের চাইতে বেশি বোঝেন, তো তাকে বলতে দিতে সমস্যাটা কই? এটা তো এরকম না যে একজনকে সব বিষয়ে সর্বজ্ঞানী হতে হবে। ওনার যে জায়গাটা আমাদের প্রধানমন্ত্রী হিসেবে, সেই জায়গাতে তাকে পারফর্ম করতে দিন, অন্যরা তাদের পারফরমেন্সটা করুক। সেটি মিলে তো সামগ্রিক একটা দল, একটা রাজনৈতিক দলই তো সরকারে গেছে, তাই না? আপনি একজনের কাছ থেকে শুধুমাত্র সবগুলো খেলা চাইছেন কেন? একটা টিম এফর্ট হিসেবে সবাই মিলে কাজ করুক, দিন শেষে গোলটা তারেক রহমান সাহেব দিতে পারেন কিনা দেখি আমরা। আর সংরক্ষিত নারী আসন নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে সিদ্ধান্ত এসেছে, এবং অনেক যারা আলোচনায় ছিলেন তারা পাননি, অনেকে আবার অনেকে নিশ্চয়ই আপনাদের যোগ্যতার নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল। সো এটা নিয়ে কী বলবেন, আসলে কোন জিনিসগুলোকে আপনারা বেশি প্রায়োরিটি দিয়েছেন দল? এখানেও কিন্তু দেখবেন যে এটা একটা অ্যাসর্টেড একটা ডিসিপ্লিনকে মাথায় রেখে কিন্তু এই নির্বাচনটা হয়েছে। আপনি যদি 100 জন কেন 1000 জনকেও যদি আপনি এখানে সংরক্ষিত আসনে বর্ণনা দিতেন, তারপর দেখতে যে 5000 অসন্তুষ্ট মানুষ আপনি পাবেন। তো সংখ্যাটা যখন 30-এর কোঠায় সীমাবদ্ধ, এর বাইরে আপনি পারবেন না, তখন দল হিসেবে দল যেটা চিন্তা করেছে সেখানে একটা হিসেব ছিল, যারা রাজনীতির মাঠে যাদের অবদান আছে তাদের, যারা অন্যান্য ক্ষেত্রগুলোতে অবদান রাখতে পারবেন, সেটা আপনি শিল্প জগৎ বলুন, সংস্কৃতির জগৎ বলুন, কিংবা শিক্ষার ক্ষেত্র বলুন, সেগুলোকে সব কিছুকে একখানে করে এমনভাবে নেওয়া হয়েছে যার মধ্যে তারুণ্য আছে, আবার তারুণ্যের সাথে সাথে কিছু পরিশীলিত বুদ্ধিবৃত্তিক চর্চার ভেতর দিয়ে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছেন এমন কিছু রাজনীতিবিদ আছেন। একসময় তো আমরা এই সংরক্ষিত আসন নিয়ে অনেক এমন কথা শুনেছি যে 30 সেট অলঙ্কারের রকম কথাবার্তা শোনা যায়। তো অন্তত বিএনপি তার বাইরে উঠতে পেরেছে। সেখান থেকে তারা অন্তত এমন মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে গেছে যে মনোনয়ন প্রক্রিয়াতে আপনি সমাজের যে কোনো প্রতিনিধিত্বশীল গ্রুপের কথা বলেন না কেন, তাদের সাংস্কৃতিক অঙ্গনের অনেক প্রমিনেন্ট ফেসকে দেওয়া হয়নি। এটা কি মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি মানে ওই ক্রাইটেরিয়াতে পড়ে না? আপনাকে একটা কথা বলি, আমি সবার প্রতি সবিনয়ে একটা সম্ভাষণ রেখে কথাটা বলতে চাই। আপনি একজন শিল্পীকে সংস্কৃতি বোদ্ধা বলবেন কিনা? হ্যাঁ, সংস্কৃতিকে বোঝার জন্য আপনি যদি এখন বলেন যে কোনো একটা খেলা না বুঝলে সেই ফেডারেশনের সভাপতি হওয়া যাবে না, এটা তো কোনো যোগ্যতা হতে পারে না। আপনি সেই সংগঠনটা পরিচালনা করার সক্ষমতা রাখেন কিনা সেটি আপনার ক্ষেত্রে ওই জায়গায় সাংগঠনিক দক্ষতার পরিমাপ হিসেবে বিবেচিত হবে।
এক্ষেত্রেও সেটাই হয়েছে। আপনি নিশ্চিত থাকুন, অন্তত সমাজের নারীদের প্রতিনিধিত্ব করবার জন্য যে জায়গাগুলোতে তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গার প্রতিনিধিত্ব এখানে আছে। সো আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, বেশ কিছু প্রতিশ্রুতি খুব কম সময়ের মধ্যে আপনারা বাস্তবায়নের চেষ্টা করেছেন, অ্যাটলিস্ট মানে শুরু করেছেন। যেমন কৃষক কার্ডের কথা আমরা বলতে পারি, ফ্যামিলি কার্ড সবার আগে দিয়েছেন, এবং জনাব তারেক রহমান খুব রিসেন্ট বলেছেন যে এলপিজি গ্যাসের জন্য তিনি একটি কার্ড দেবেন। সো সেই জায়গাগুলোতে একটু জানতে চাই যে মানে কার্ড সিস্টেমের প্রতি আপনাদের ফ্যাসিনেশন বা মানে সব কিছু কার্ডের আন্ডারে আনার যে প্ল্যানিং, সেইটার মানে মাস্টার প্ল্যানটা আসলে কি, আপনারা এটাকে কেন ইন্ট্রোডিউস করতে এটা চান? দেখুন, একটা বিশ্বব্যাপী কিন্তু কার্ড সংস্কৃতি আছে, তাই না? আপনারা নিজেও জানেন যে একটা পর্যায়ে এতগুলো কার্ড হতে দেখবেন একটা কার্ড হয়ে যাবে। এখানে আলাদা করে কৃষক কার্ড কিংবা আলাদা করে ফ্যামিলি কার্ড, মানে এটা কি নতুন শুরু হয়েছে বলে একটু আলাদা আলাদা করতে প্রথম দিকে হচ্ছে? মানুষের জন্য বোঝা কঠিন, তো কারণ আপনি সবাই তো ইন্টারনেট অ্যাক্সেস প্রত্যেকের জন্য নেই, অথবা সবাই অনলাইনে চর্চাগুলো করেও না। কিন্তু একটা সময় আসবে আমাদের কিন্তু কারেন্সি নোটের পরিবর্তে, যেমন প্লাস্টিক কারেন্সি বা প্লাস্টিক কারেন্সি হিসেবে সব জায়গায় বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, গ্রহণও হয়েছে সব জায়গায়, এটাও কিন্তু সেই জায়গাতে যাবে। একটা কার্ড হবে জাতীয় ভিত্তিক পরিচয়ের একটা মাত্র পরিচিতি, সেটা থেকে আপনি সব রকম আপনার জন্য যে সুবিধাগুলো প্রযোজ্য সেগুলো আপনি পাবেন। আগামী 5 বছরে আপনারা যে একটি দফার কথা বলেছিলেন, সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই গ্রাউন্ড ওয়ার্ক হয়ে গেছে। সো কি মনে করছেন কত দূর এগোতে পারবেন এই সিচুয়েশন সব? এই একটি দফার একটা, এটা যদি 3 ভাগে ভাগ করেন, তার প্রথম অংশের ব্যাপারটা কিন্তু অলরেডি সংসদে চলে গেছে আর কি, যেটা সাংবিধানিক যে কাঠামোগুলো সংস্কারের প্রস্তাবনা বিএনপির জন্য ছিল। আর প্রতিশ্রুতি ছিল যে তারা একটা জাতীয় সরকারের কাঠামোতে যাবেন যারা সমমনা দলকে নিয়ে, সেটাও বিএনপি সরকার গঠনের সময় সেটা করে দিয়েছে। আর বাকিটা যেটা আছে, যেমন আপনার সংসদের উচ্চকক্ষকে প্রবর্তন করা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভিতরে কিছুটা ভারসাম্য আনা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ন্যায়পালের প্রবিধান করা, এগুলো যেটা আছে যেটা সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত হবে, সেটা আমরা সবাই দেখতে পাবো অচিরেই। বাকি যেটা আছে সেটা হচ্ছে যে সমাজ কল্যাণমূলক কিছু কাজ আছে, যেটা সেই সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা বলতে পারেন, সেটা একটা আছে। স্বাস্থ্য সর্বজনীন করা, সেটার একটা ব্যাপার রয়েছে। পরিবেশকে পরিবেশ বান্ধব করার একটা জায়গা আছে চ্যালেঞ্জ হিসেবে। আমাদের জ্বালানি যেটা জীবাশ্ম নির্ভর শক্তির পরিবর্তে আমরা নবায়নযোগ্য শক্তির দিকে চলে যাওয়ার চেষ্টা করা, পরিবেশের জন্য 25 কোটি গাছ ইনফ্যাক্ট সবগুলো, সেই পুরো 5 বছরের হিসাবে এটা লাগাবার যে পরিকল্পনা আছে সেটাকে বাস্তবায়ন করার একটা চ্যালেঞ্জ সেটা আছে। আর মাঝখানে যেটা আছে সেটা অর্থনৈতিক কিছু অংশ, যেটা যেমন ধরেন ব্যাংক ব্যবস্থাপনার কী পরিবর্তনটা ঘটাতে হবে, অর্থনীতির ক্ষেত্রে স্থবিরতাকে দূর করা, ব্যবসাকে ব্যবসা বান্ধব করা, সবগুলো মিলে যে পরিকল্পনাগুলো আছে সেটা নিয়ে কাজ চলছে। ওকে, সো আপনারা আশাবাদী? নিশ্চয়ই, আশাবাদের কিছু নেই এখানে। প্রমাণ করতে হবে 5 বছর পরে যে আপনি আপনার দায়িত্বটি পালন করেছেন। আমি কতটুকু আশাবাদী হলাম তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ সরকার তার পারফরমেন্সের মধ্যে দিয়ে তার যে প্রতিশ্রুতি ছিল সেটা কতটুকু রাজনৈতিক বাধা কেমন দেখছেন? রাজনৈতিক বাধাটা হচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় অজ্ঞতার বাধা আছে একটা। রাজনৈতিক বাধাটা ওই অর্থে নয়, সেটা হলো যে বিরোধী দল সরকারের যে সমস্ত কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে সমালোচনার মধ্যে দিয়ে বিশুদ্ধ করবে, এটা বিরোধী দলের কাজ। কিন্তু সেটাতে যদি শুধুমাত্র বিরোধিতা করবার জন্য বিরোধিতা করা হয়, তাহলে সেটা থেকে কোনো ফলপ্রসূ কিছু আসবে না। আর আমরা চাই যে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদের ভেতরেও শুধু সংসদে না, প্রত্যেকটা জায়গাতে অন্তত দায়িত্বশীলতার রাজনীতি আসুক। অন্তত একটা জায়গায় আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা কমন একটা কনসেনসাস থাকুক, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভেতরে কোনো বিভাজন থাকবে না। এই জায়গাতে অন্তত একটা ইউনিফাইড পলিসিতে আমরা যাব, যাতে একটা সরকার পরিবর্তন হলেই অনেক কিছু পরিবর্তন যেন করতে না, এটা যেন রিলে রেসের মতন হয়। আগের জন যেন দৌড়ে ব্যাটনটাকে যেন পরবর্তী সরকারের হাতে দিতে পারে, তারা যেন স্বচ্ছন্দে স্বগতিতে যেন সামনের দিকে দেখে। লাভলি, খুব সুন্দর একটি কথা, এবং এটা দিয়ে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। রিলে রেসের কথা হচ্ছিল, এবং এটা কিন্তু একটা সামগ্রিক যাত্রা। শুধুমাত্র সরকারের যে বডি রয়েছে বা যে দলের মানুষ ক্ষমতায় রয়েছেন বা দায়িত্বে রয়েছেন তাদের না, আসলে বিরোধী দল, সরকারি দল এবং আমরা যারা রয়েছে তাদের সকলের দায়িত্ব বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা, এবং সেই দায়িত্বে আমরা অনড় থাকবো এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে।